হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আরও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। জানি একটু লেট হয়ে গেল, বাট আজকে আমাদের গল্পটি আমাদের চ্যানেলের একটি নতুন বন্ধু সাগরিকা ন্যারেট করেছে। আজকের গল্পটির নাম দি ওয়েল অফ ডেথ। আশা করব আজকের গল্পটা আপনাদের ভালো লাগবে। বেশ গা ছমছমে অন্ধকার। আগেই শঙ্করকে বলেছিলাম এই জায়গাটা মোটেই ভালো নয়। দূরে ঝাউবনের অন্ধকার থেকে যেন একটা চাপা নিঃশ্বাসের গর্জন ভেসে আসছে। আরও দূরের ডক থেকে জাহাজের সাইরেনের আওয়াজ যেন অদ্ভুতুরে লাগছে। কেমন থমথমে চারপাশটা। কেন জানি না, বেশ ভয় ভয় লাগছে আমার। মনে হচ্ছে যেন এই অন্ধকার সমুদ্রের ঢেউ ছিঁড়ে এক্ষুনি বেরিয়ে আসবে কোনো বিকট মনস্টার। কাল রাতের ঘটনার পরেও কোনো ভয়ডর নেই শঙ্করের। দেবনাথ আর শঙ্করের জেরেই তিনজন বসে পড়লাম পাশাপাশি। শঙ্করের মোবাইলের ছোট স্ক্রিনে আমরা কিছু MP4 গান শুনছিলাম। একেবারে ঝুঁকে পড়ে এতটাই বিভোর হয়ে গেছি যে আশেপাশে কী ঘটছে কোনো কিছুতেই হুঁশ নেই আর। শুধু সমুদ্রের গর্জন কানে আসছে। আরব সাগর থেকে ধেয়ে আসছে হু হু করে হাওয়া। হঠাৎ কেমন একটা বিশ্রী গন্ধ নাকে এলো। তিনজনেই পাচ্ছিলাম গন্ধটা। এতটাই মুশকুল হয়ে পড়েছি ভিডিও দেখাতে যে বিষয়টা এড়িয়ে গেলাম আরও একটা কারণে। সামনেই জেলেদের অনেকগুলো নৌকা আছে, আর ওখানে হয়তো মাছ টাছ মরে পড়ে গেছে, তারই গন্ধ হতে পারে। কিন্তু একটু পরেই একটা খসখস আওয়াজ হতেই মনে হলো সেখানে মোবাইলের ওপর তিনটি মাথা ঝুঁকে নেই। আরও একজনের উপস্থিতি টের পেলাম আমরা। চমকে উঠে পিছু ফিরতেই দেখি একটা কালো কুচকুচে অপার্থিব অবয়ব, চোখগুলো অসম্ভব লাল, ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকার ঝাউগাছগুলোর দিকে। তিনজনেই ভয়ে আঁতকে উঠলাম। এরপর কী হলো কিছুই জানি না। জ্ঞান ফিরতেই বুঝতে পারলাম একজন হোমগার্ড আমাদের চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। হোমগার্ড জিজ্ঞেস করলো, भूत देखा है क्या? शाम के बाद यहाँ पे कभी मत आना। আসলে আমরা বিচের যেখানে বেশি ভিড় সেখান থেকে অনেকটাই দূরে ঝাউবনের সামনে একটু নিরিবিলি খুঁজে বসেছিলাম। সত্যিই ভুল করেছিলাম। অচেনা অজানা জায়গায় এসব জানবার কথাও নয়। ভয় পেয়ে শঙ্কর বেশি জোরেই চেঁচিয়ে উঠেছিল। মোবাইলে টাইম দেখে বুঝতে পারলাম তখন প্রায় 9টা বেজে গেছে। তড়িঘড়ি করে বাড়ি ফিরতে হবে ভেবেই উঠে রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। বালির ওপর দিয়ে হন হন করে হেঁটে যাচ্ছি। সি বিচ ততক্ষণে প্রায় খালি হয়ে গেছে। দু একজন এখানে ওখানে তখনও বসেছিল। আমরা তাদের পাশ কাটিয়ে যাচ্ছি। সেই কালো মূর্তির ভয়টা তখনও যেন পিছু ছাড়েনি। রাস্তায় উঠে এলাম। বাস স্ট্যান্ড এখনও কিছুটা দূরে। উত্তর কর্ণাটকের জেলা শহর কারবার। রোড থেকে শহর একটু ভিতরের দিকে। আরও খানিকক্ষণ হাঁটলে তবে বাস স্ট্যান্ড। আজ আর বাস পাবো কি না জানি না। রাস্তা ধরে হন্তদন্ত হয়ে হাঁটছি। মনে হয় আমাদের পিছন পেছন কেউ আসছে। মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছি, না, কেউ নেই। ফাঁকা রাস্তা অনেক দূর পর্যন্ত। এমনিতেই লোকালিটি খুব কম। 9টা বাজলেই বাস কিংবা দোকানদানি সব প্রায় বন্ধ হয়ে যায়। দেখলাম একটা অটো আসছে। বাস আর পাবো না ভেবেই তিনজনে অটোতে উঠে বসলাম। কারবার শহর থেকে একটা ব্রিজ পেরিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে সদাশিবগড় পৌঁছে গেলাম। সদাশিবগড় একটা গঞ্জের মতো ছোট জায়গা হলেও অনেক দোকানদানি আছে। এক প্রকার সমৃদ্ধ অঞ্চল বলা চলে। এখানে আমরা এসেছিলাম একটা কাজের জন্যে সিদ্ধার্থ গাঁওকর আর শ্রীনিবাস রায়করের সাথে। আমাদের আপাতত থাকার জায়গা হলো এই শ্রীনিবাসজির বাড়িতেই। ঘরটা বেশ সুন্দর, বাংলো বাড়ি টাইপের। দোতলা বারান্দা বাড়ি, টালির চাল এবং বাড়ির চারপাশেই বাগান। তবে বেশ পুরনো বাড়ি দেখলেই বোঝা যায়। নিজের তলায় কেবলমাত্র শ্রীনিবাসজির স্ত্রী এবং এক ছেলে নিয়ে থাকেন। আমাদের থাকার বন্দোবস্ত দোতলাতেই হলো। প্রথম দিন রাতে শঙ্করের কিছুতেই ঘুম আসছিল না। দেবনাথ শঙ্করের মোবাইলে ভিডিও চালিয়েছিল। আমাদের সাদা কালো মোবাইলে ভিডিও চালানো হলো। আমরা তিনজনেই দেখছিলাম।
কত যে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। ঘুম চোখে জড়িয়ে আসছে এবার। শঙ্কর ঘুমিয়ে পড়েছে, দেবনাথের হাত থেকে মোবাইল খসে পড়ছে। আমি ঘুমের ঘোরে মোবাইলটা বন্ধ করে পাশ ফিরে শুলাম। আমার আবার নতুন জায়গায় এলে সহজে ঘুম ধরতে চায় না। তার উপর বেশ পুরনো বাড়ি ভেবেই কেমন যেন ভয় ভয় লাগছে। কিছুক্ষণ পর মনে হলো টালির চালে যেন কেউ হেঁটে যাচ্ছে। ভাবলাম বিড়াল হবে হয়তো। ঘুমের 12টা বেজে গেছে। কেমন একটা অস্বস্তিতে আর ঘুম আসছিল না। টালির চালে আওয়াজটা যেন আরও বেশি স্পষ্ট হতে লাগলো। না, বিড়াল হতে পারে না নিশ্চিত। তবে কি হনুমান বা বাঁদর হবে? এমন হাজার প্রশ্ন মনে উঁকি দিচ্ছে। তারপর আওয়াজটা হঠাৎ বন্ধ হয়ে গেল। নিশ্চিন্ত মনে আবার পাশ ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাইরে বারান্দায় যেন কেউ পা ঘষে ঘষে পায়চারি করছে মনে হলো। ভয় এবার পিলে চমকানোর মতো ব্যাপার। বেশ কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারই মধ্যে কখন ঘুম ধরে গেছে বুঝতে পারিনি। তবে বাস জার্নির ক্লান্তি ছিলই। কিছুক্ষণ পর শঙ্কর ঘুমের ঘোরে চেঁচিয়ে উঠল। আমাদের দুজনেরও ঘুম ভেঙে গেল। দেবনাথ তার পাশেই শুয়েছিল। মাথায় হাত দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে করতে জলের বোতলটা ধরিয়ে দিল। ঘড়িতে তখন প্রায় 4টে বাজে। এখনও রাতের অন্ধকার বাকি আছে। ভোর হতে এখনও কয়েক ঘন্টা বাকি। ভারতের একেবারে পশ্চিম এলাকায় আছি আমরা। এখানে সকালে প্রায় 1 ঘন্টা পরে হয়। সেই হিসেবে সূর্য 1 ঘন্টা পরে অস্ত যায়। শঙ্কর বুকে হাত চাপা দিয়ে বলল, একটা কালো ছায়া মূর্তি আমার বুকে চেপে বসেছিল আর নখ দিয়ে। মোবাইলের আলো জ্বলে যা দেখলাম রীতিমতো কলিজা হিম হয়ে যাওয়ার মতো ব্যাপার। তার বুকে যেন কেউ নখ দিয়ে চিরে দিয়েছে, ঠিক বেড়ালে চিরলে যেমন হয়। 3টি সমান্তরাল রক্তাক্ত লাইন। ঘরে খিল দেওয়া আছে, জানলা বন্ধ, বেড়াল ঢুকবার কোনো সম্ভাবনাই নেই। দেবনাথ উঠে আলোটা জ্বেলে দিল, আর ঘুম ধরেনি তারপর। এই সব কথা শ্রীনিবাসজিকে বলা হয়নি, কারণ বললে কি ভাববেন তিনি কে জানে। হয়তো অস্বীকার করবেন, বলবে তোদের থাকার ইচ্ছে নেই, তাই এই সব বাহানা। তখন আমাদের কাজের দরকার ছিল খুবই, ইনকামেরও তাই তাই কিছু বলতে পারিনি। কাজের সেট আপ করতে আরও 2-1 দিন টাইম লাগবে, তাই আমরা আজকেও ফ্রি আছি। সেই জন্যেই দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুরতে এসেছিলাম কারবারের বিচে। আসলে এই বিচটার নাম রবীন্দ্রনাথ টেগোর বিচ। কোনো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন আর এই সৈকত দেখে মুগ্ধ হয়ে কবিতা লিখে ফেলেছিলেন। আমিও জানতাম না। একটা বড় কালো পাথরের ফলকে লেখা দেখে বুঝতে পারলাম। শঙ্কর আর দেবনাথকে সেই কথাটাও বললাম। তখন বাঙালি হিসেবে সত্যি গর্ববোধ করছিলাম। সেই কবে এক মহান বাঙালির পদস্পর্শে ধন্য হয়েছিল এই সৈকত। আজও আমরা 3জন হেঁটে যাচ্ছি সেই বেলাভূমি জুড়ে। তারপর সমুদ্রের বড় বড় ঢেউয়ের সামনে বসে 3জনে মশগুল হয়ে পড়েছি। যা ঘটল ঘটনাটা এখন ভাবলেই বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে। আমরা অটোর ভিতরে বসে আছি 3জনে। কারো মুখে কোনো কথা নেই। একটা আকস্মিক ভয় যেন ছেয়ে আছে আমাদের মধ্যে। একবার ঝাউবনের দিকে মুখ ফিরিয়ে দেখলাম। সেখানে ঘুটঘুট অন্ধকারের মধ্যে দুটো চোখ যেন এখনও আমাদের পিছু নেয়ার জন্য ছুটে আসছে। ভয় মুখ ফিরিয়ে নিলাম। একটা দীর্ঘ ব্রিজ পেরিয়ে দুটো অল্প উঁচু পাহাড়ের মাঝ দিয়ে প্রায় মিনিট 15 পর আমরা পৌঁছলাম সদাশিবগড়। অটোওয়ালা যেন রোডে নামিয়ে দিয়ে চলে গেল। রাত হয়েছে অনেক, কিন্তু খাবো কি? অবশ্য সেই হোটেল থেকে এসেছি, হোটেলেই যাচ্ছি খেতে। বাসায় যাওয়ার আগেই যেন রোডের সামনে একটা ধাবা দেখতে পেলাম। সেখানে তড়িঘড়ি ঢুকে মাছ ভাত খেয়ে নিলাম। হ্যাঁ, এখানে বাঙালিদের মতো মাছ ভাতটা প্রায় সবারই প্রিয়, তাই পেয়েও গেলাম খুব সহজে।
যদিও বাঙালিদের মতো রান্না না হলেও খেতে অসুবিধা হলো না। খাওয়া দাওয়ার পর আমরা হাঁটা দিলাম। তখন প্রায় 10টা বেজে গেছে। তখনও অনেকগুলো দোকানদানি খোলা আছে। একটা ছোট চার্চ পেরিয়ে আমরা হাঁটতে থাকলাম। দেবনাথ বলল, চার্চের সামনে ভূত কিছু করতে পারে না। এসব ফালতু কথা। বলে শঙ্কর থামিয়ে দিল। বাজারটা পেরিয়ে সরু একটা রাস্তা ধরলাম। রাস্তাটা প্রায় অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারকে কে না ভয় পায়। বেশ গা ছমছম করছে। কাছে দূরে ঘরবাড়িগুলো থেকে টিমটিমে আলো জ্বলতে দেখা যাচ্ছে। হঠাৎ করেই কেন জানি না মনে হলো কেউ যেন আমাদের সাথে সাথে হাঁটছে, আর পায়ের ঘসর ঘসর আওয়াজ কানে আসতেই ভয়ে সারা শরীর কেঁপে উঠল আমাদের। সম্ভবত ওরাও টের পেয়েছে সে ব্যাপারে। দেবনাথ বলল, চুপ। প্রায় চলেই এসেছি বাসায়। একটু সাহস এলো প্রাণে। তখনও শ্রীনিবাসজিরা জেগেছিল। আমাদের খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করতে আমরা বললাম খেয়ে এসেছি। সেদিন রাতে তিনজনেই স্থির করলাম কালই চলে যাব। দরকার নেই কাজের, একটু ভালো ইনকাম করতে। শেষে এইভাবে ভয়ে ভয়ে থাকার কোনো মানে নেই। ভয় ভয় তিনজনেই আছি। ভাবলাম আলো জ্বালিয়ে ঘুমোবো, কিন্তু শঙ্করের আবার আলো জ্বললে ঘুম আসে না। দেবনাথ শঙ্করের ওপর একটু বিরক্ত হয়ে বলল, আজকে তাহলে জেগেই কাটাবো, দেখি কোথায় ভূত। কিন্তু তারপর আমরা ঘুমিয়েই পড়েছিলাম। শঙ্কর আবারও মাঝরাতে চেঁচিয়ে উঠল। যথারীতি আমাদের ঘুম ভেঙে গেল। আলো জ্বলতেই একটা কালো ছায়া যেন বন্ধ দরজা ভেদ করে পালিয়ে গেল। সেই একই ব্যাপার, শঙ্করের বুকে আবারও 3টি আঁচড়ানোর দাগ। খুব হাঁপাচ্ছে শঙ্কর। দেবনাথ জল দিল। প্রায় কেঁদে ফেলার মতো করে শঙ্কর বলল, কখন যে সকালটা হবে, কি ভুল যে করেছি আমি এখানে এসে। তারপর বাকি রাতটুকু আমরা জেগেই কাটালাম। সকালে তার মোবাইলটা প্রথমে খুঁজেই পাওয়া যায়নি। তারপর দেখা গেল বারান্দার এক কোণে পড়ে আছে। বেশ রহস্যজনক ব্যাপার। দেবনাথ বলল, তুই ভুল করে রেখেছিস হয়তো। যাই হোক, সকালে শ্রীনিবাসজির সাথে কথা হলো আমরা চলে যাব, আর থাকতেই চাই না। সব অদ্ভুতুরে ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলে শঙ্কর বলল, তার বুক খুলে দেখালো। সেই চেরা দাগ সব বুঝে শ্রীনিবাসজি বলল, ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। বেলা 10টা নাগাদ একটা বাস আসছে হুবলি যাওয়ার। তারপর আবার 5টা নাগাদ। হুবলিতে আমাদের আত্মীয় পরিজন চেনা জানা লোকজন আছেন। এত তাড়াতাড়ি বেরোনো সম্ভব নয়, তাই বিকেল 5টার সময় বেরোবো ঠিক করলাম। হাতে এখনও অগাধ টাইম, তাই আশপাশটা একটু ঘুরে দেখবো ভাবলাম। ঘরে তো বিলকুল থাকতে ইচ্ছে করছে না। বেরিয়ে পড়লাম, তবে খুব বেশি দূর যেতে সাহস হলো না। এমনিতেই এই দুদিনে যা যা ঘটেছে ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়। তাই মার্কেটের আশেপাশে ঘুরতে থাকলাম, কিছুটা সময় কাটানোর মতো। এলাকাটা বালি মাটি আর ঘন ঘন কাজু বাগানে ভর্তি। সেই সব দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল। আবার সেই মেন রোডের ধারের সেই ধাবায় আমরা ভাত খেয়ে নিলাম। তখন প্রায় দুপুর 1টা-1:30 হবে। বাসায় ফিরে কাউকে দেখতে পেলাম না। সম্ভবত শ্রীনিবাসজিরা কোথাও গেছেন সবাই মিলে। আমরা আর ওপরে উঠলাম না, বাড়ির সামনেই ঘোরাঘুরি করতে থাকলাম। কি মনে হলো? শঙ্কর বলল। চল পেছনের দিকটা একটুখানি ঘুরে আসি। দেবনাথ বাধা দিয়ে বলল, কি আছে পেছনে? কিছুই নেই। শুধু শুধু ঝোপঝাড়ের মধ্যে গিয়ে কী করবি? তবুও হাতে এখনও ঘন্টা দুয়ারাই আছে। এসে দেখলাম পেছনে কয়েকটা আম গাছ আর কয়েকটা কাজু গাছ শুকনো ঘাসে ভরে আছে। মনে হচ্ছে বহুদিন কোনো যত্ন নেই বাগানটার। একটা কুয়ো আছে দেখলাম, তবে বহুদিন সেটিও ব্যবহার করা হয়নি। জল নিশ্চয়ই খারাপ হয়ে যাবে। এই নির্জন দুপুরে গা ছমছমে পরিবেশ, তবুও কৌতূহলী মন। সাহস করে কুয়োর দিকে এগিয়ে গেলাম। উঁকি দিয়ে দেখলাম কয়েকটা মাগুর মাছ আর কয়েকটা ছোট সাইজের কচ্ছপ চড়ছে। বুঝলাম কুয়োর জল পরিষ্কার রাখার জন্য কিছু জিওল মাছ ছেড়ে রাখা হয়েছে, যাতে অতি গ্রীষ্মের সময় জলের অভাব হলে এই কুয়োর জল ব্যবহার করতে পারে। আমরা প্রায় ঝুঁকেই দেখছিলাম। দেবনাথ বলল,
কচ্ছপের ঘাড়ে ছোট ছোট লোম গজিয়েছে। আমি বললাম, আরে লোম নয়, শ্যাওলা জমেছে। মানে বহুদিন জলে বাস করার ফল। এমন সময় শঙ্করের মোবাইলে রিংটোন বেজে উঠল। আর ঠিক তখনই যেন আমাদের পেছন থেকে কালো মতো একটা ছায়া সরে গেল। অমনি শঙ্করের হাত থেকে মোবাইলটা কুয়োর অতল জলে ছিটকে তলিয়ে গেল। তিনজনেই একটা বিদ্যুতের শক লাগার মতো চমকে উঠেছিলাম। সেই সাথেই দুদিনের ভয়টা আবার জেগে উঠল, যেটা দিনের আলোর সাথে কেটে গিয়েছিল। দিনের আলোতেও যে ভৌতিক কাণ্ড ঘটতে পারে তা আমাদের ধারণার বাইরে ছিল। পরিষ্কার দেখতে পেয়েছি কালো মোটো একটা ছায়া, অবিকল মানুষের মতো হলেও সেটা অপার্থিব কিছুই। বুঝতে দেরি হলো না আমাদের। দেবনাথ বোধহয় একটু বেশি ভয় পেয়েছে। সাবধান করতে করতে পালিয়ে এলো সেখান থেকে। শঙ্কর মোবাইলের মায়ায় হাহুতাশ করছে, একবার উকি মারছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, পালিয়ে চল, এখানে বেশিক্ষণ থাকা একদম ঠিক হবে না। তারপর এগিয়ে গিয়ে কুয়োর জলের দিকে একবার তাকালাম। দেখি একটা মানুষের সব ভেসে উঠেছে। দেখে মনে হলো পচে গেছে, কিন্তু তার মুখটা ছিল অসম্ভব কালো আর হঠাৎ করেই চোখ মেলে তাকালো আমাদের দিকে। সে চোখ মানুষের মতো নয়, একেবারে রক্তাক্ত লাল। ভয়ে আমাদের পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেলে গেল, সারা শরীর অসাড় হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চোখের পাতা ফেলতে পারছিলাম না, নড়বার মতো কোনো ক্ষমতায় ছিলাম না আমরা। পা যেন মাটির ভেতর ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর দেবনাথ এসে আমাদেরকে সেখান থেকে টেনে নিয়ে গেল। আমরা আর শ্রীনিবাসজির অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম। যেন রোডের ধারে দাঁড়িয়ে আছি বাসের জন্য। দেখি শ্রীনিবাসজি একটা পুরনো অ্যাম্বাসাডার নিয়ে এসে দাঁড়ালেন। আমাদেরকে উঠতে বললেন। কারবার যেন বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। তিনজনেই উঠে বসলাম। আজ দুপুরের ঘটনাটা বলতেই শ্রীনিবাসজি বলল, এই কিছুদিন হলো ঘরটা সে কিনেছে। তার আসল বাড়ি গোয়ার মাঠগাঁয়ে। ভেবেছিল এমন শান্তিপূর্ণ এলাকায় এসে ছোটোখাটো একটা ব্যবসা করে সেটেল হয়ে যাবেন। তা আর হলো না। এখানে এসে বেশ ভালোই ছিলেন, কিন্তু এই কয়েকদিন তার স্ত্রীও এমন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করেছেন। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে এইভাবে থাকা সম্ভব নয়। কখন কি হয় কে বলতে পারে। পাশাপাশি লোকের মুখে সে শুনেছেন আগে এই বাড়িতে যিনি থাকতেন তার এক ছেলে নতুন মোবাইল কিনে দেওয়ার বায়না ধরে, কিন্তু পড়াশোনার ক্ষতি হবে বলে ভদ্রলোক মোবাইল কিনে না দেওয়াতে বাড়ির পিছনে কুয়োর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। হতে পারে তারই আত্মা এইভাবে ঘোরাফেরা করে। তাই শ্রীনিবাসজিও স্থির করেছেন গোয়ায় ফিরে যাবেন। আমাদের নিঃশ্বাস তখনও ঘন হয়ে পড়ছে। উঁচু পাহাড়ের ওপর দিয়ে আমাদের বাস খাদের কিনারা ধরে ছুটে চলেছে। আমি জানলা দিয়ে সবুজ জঙ্গল আর ধোঁয়াশাময় নীলাভ পাহাড়ের দিকে তাকিয়ে আছি। দেবনাথের মুখে নিশ্চিন্ত ভাব ফুটে উঠেছে, আর শঙ্করের চোখে তখনও মোবাইল হারানোর শোক। আশা করছি আজকের গল্পটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো। আর আমাদের ইউটিউবের সাথে সাথে আমাদের ইনস্টাটাকেও ফলো করে দেবেন। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল।